ভৈরবের লোকেরা এই সুযোগে প্রাসাদের ভেতরে ঢুকে পড়ে বড় কোনো সর্বনাশ করে দিয়ে গেছে। আমার মন বলছে আমাদের প্রধান খাদ্য ভাণ্ডারের দিকে ওদের নজর ছিল, কারণ খাবার আর জল ছাড়া তো হেমরাজ্যের মানুষ বাঁচতে পারবে না। আমাদের এক্ষুনি ভাণ্ডার ঘরের দিকে ছুটে যেতে হবে। আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না রাজপুত্র। চলো আমরা এক্ষুনি গিয়ে দেখি শয়তানটা আমাদের খাবারের ভাণ্ডারের কোনো ক্ষতি করলো কিনা। বিধাতা যেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন। আমার তো তোমার ছাড়া একদম যেতে ইচ্ছে করছে না। তোমাকে প্রাসাদে একা রেখে কিভাবে আমি। মহারাজ অরুণ দাদা, আপনার আশীর্বাদ যেন সবসময় আমাদের মাথার উপর থাকে। কাল ভৈরবের মতো পাপিষ্ঠকে হটিয়ে আজ আপনি। তুই আর এক মুহূর্ত দেরি করিস না, এখনই প্রাসাদের সবচেয়ে ভালো উপহার রেশমি বস্ত্র আর সুস্বাদু মিষ্টান্ন সাজিয়ে নে। হেমরাজ্যের সুবিশাল রাজকীয় বাগান। সকালের স্নিগ্ধ রোদে চারদিকে পাখিদের সুন্দর কলকাকলি। রক্তবর্ণ শ্বেতপদ্মের দিঘির ধারে রাজা অরুণ ও চারুলতা শান্ত পায়ে ধীরে ধীরে হাঁটছে। চারু, আজ হেমরাজ্যের বাতাসে কি অদ্ভুত একটা শান্তি অনুভব করছো? কাল ভৈরবের সেই অন্ধকার ও মায়াজাল কাটার পর আমাদের জীবনে আবার এমন এক ঝলমলে আলো আসবে, তা সত্যি বলতে আমি মাঝে মধ্যে বিশ্বাসই করতে পারতাম না। আপনি একদম সত্য কথা বলেছেন রাজপুত্র। কাল ভৈরবের পতনের পর আজ মনে হচ্ছে আমাদের হেমরাজ্যের প্রতিটি প্রজা, প্রতিটি মানুষ যেন নিঃশ্বাস নিতে পারছে। কতদিন পর রাজপ্রাসাদের মুখগুলো এমন হাসিতে ভরা দেখছি। ক্যাবলার ময়নাও তো রান্নাঘরের বড় দায়িত্ব পেয়ে খুশিতে ভাসছে, আর ভ্যাবলার মীরাও নিজেদের সংসারের দিকে রওনা হচ্ছে। রাজ্যের এই শান্তি দেখে সত্যি খুব ভালো লাগছে চারু, কিন্তু প্রজার রাজ্য সামলানোর পর যখন নির্জনে আসি, বুকের ভেতরে সেই পুরনো ক্ষতটা আবার মাথা চড়া দিয়ে ওঠে। আমাদের আদিত্য শূন্যতা, এই শূন্যতা কোনো রাজত্ব বা জয় দিয়ে পূরণ করা সম্ভব নয় চারু। আমার যে রাতে ঘুম আসে না রাজপুত্র, কোল খালি রাখা মায়ের কষ্টের চেয়ে বড় কষ্ট আর কিছু হতে পারে না। তবে মনের ভেতরে কেমন যেন একটা শক্তি পাচ্ছি। শয়তানের পতন হয়েছে, বিধাতা নিশ্চয় আমাদের আর এভাবে কাঁদাবেন না। তুমি একদম ঠিক বলেছ। কাল ভৈরব যাই বলুক না কেন, আমি বিশ্বাস করি না আমাদের ছেলে হারিয়ে গেছে বা শেষ হয়ে গেছে। আজ থেকে আমি রাজ্যের সীমান্ত থেকে সীমান্তে আমার সেরা দূতকে পাঠাবো। যতক্ষণ না আমাদের আদিত্যকে খুঁজে পাচ্ছি, আমার এই সন্ধান থামবে না। আমি কথা দিচ্ছি, আমাদের সন্তানকে আমি তোমার বুকে ফিরিয়ে আনবই। আপনার এই কথাটুকুই আমাকে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে রাজপুত্র। আজ আমাদের চারপাশের এই আনন্দের মাঝেও আমি প্রতিদিন বিধাতার কাছে শুধু একটা প্রার্থনাই করব, আমাদের সন্তান যেখানেই থাক ভালো থাক। রাজপ্রাসাদের হিসাব রক্ষকের একটি বড় কক্ষ। যোগুবাবু খুব মনোযোগ দিয়ে জমা খরচ ও শস্য ভাণ্ডারের সাধারণ হিসেবপত্র দেখছে। এমন সময় কক্ষে প্রবেশ করে রানী মধুবালা। কি হয়েছে যোগুবাবু, আজ আপনাকে খুব ব্যস্ত দেখছি। রাজ্যের হিসাবপত্র সব ঠিকঠাক চলছে তো? প্রজাদের ভাণ্ডারে বা ক্ষেত মজুরদের কোনো সমস্যা হচ্ছে না তো? চাষিরা সবাই কেমন আছে যোগুবাবু? ওদের তো ভয় ছিল কাল ভৈরব সব শস্য পুড়িয়ে ছাই করে দেবে। যোগুবাবু বলেন, আসুন আসুন রানী মধুবালা, আপনি এভাবে দাঁড়িয়ে না থেকে বসুন। আর রাজ্যের হিসাব নিয়ে আপনার বিন্দু মাত্র চিন্তা করার প্রয়োজন নেই। কাল ভৈরবের ওই উপদ্রব কাটার পর আমি নিজেই আমাদের হেমরাজ্যের 4টি প্রধান হাটে এবং বিভিন্ন গ্রামে ঘুরে চাষিদের সাথে কথা বলেছি। বিধাতার অশেষ কৃপায় রানী মধুবালা, এবার আমাদের রাজ্যে শস্য ভাণ্ডার পুরোপুরি উপচে পড়েছে। রাজ্যের বাণিজ্যে লাভ হয়েছে দ্বিগুণেরও বেশি। কাল ভৈরবের যে কালো ছায়া হেমরাজ্যে চেপে ধরেছিল, সেটা মুছে যেতে প্রাসাদের প্রজাদের ঘরে ঘরে এখন আনন্দের হাসি। কোনো পরিবারে আজ এক মুঠো অন্নের অভাব নেই। সত্যি যোগুবাবু, আপনার মুখে এই খবর শুনে বুকটা শান্তিতে ভরে গেল। অরুণা চারুলতার উপর দিয়ে গত কয়েকটা মাসে যা ঝড় বয়ে গেছে, এরপর রাজত্ব প্রজাদের এই শান্তিটুকু ওদের খুব প্রয়োজন ছিল। প্রজারা সুখে থাকলে একজন রাজার জয় সম্পূর্ণ হয়।
আপনি একদম যথার্থ বলেছেন রানী মধুবালা। রাজা অরুণ আর চারুলতা এত কষ্ট সহ্য করার পরও যেভাবে প্রজা রক্ষা করেছেন, আজ এই সুখ তাদেরই প্রাপ্য। আমি সারাক্ষণ নজর রাখছি রাজের একজন মানুষেরও যেন কোনো কষ্ট না হয়। আপনার উপর আমাদের সবার বিশ্বাস আছে যোগুবাবু। এভাবে চারুলতার অরুণের পাশে থেকে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যান। হেমরাজ্যের প্রাসাদের সংলগ্ন একটি বিশাল সবুজ চরণভূমি। সেখানে মনের আনন্দে শান্তভাবে সবুজ ঘাস খাচ্ছে লালু গরু। সোনা পাখি উড়ে এসে কাছের একটি কাঠের স্তম্ভের উপর বসে ডানা মেলে ডানে বায়ে দেখতে থাকে। তোকে দেখে খুব হিংসে হচ্ছে। তুই তো মুখ ভর্তি করে আরামসে সবুজ ঘাস চিবিয়ে খাচ্ছিস। তোকে কি আজকে কিচ্ছু বলবো না? আরে সোনা পাখি, তুই এখানে? তুই এত হাঁপাচ্ছিস কেন রে? তা হিংসা হওয়ার কি হলো? তুইও আয় এখানে, এসে বসে একটু মিষ্টি রোদ পোহা। তোকে হিংসা হবে না তো কাকে হবে রে লালু? কাল ভৈরবের ভয়ে যখন পুরো হেমরাজ্য কাঁপছিল, আমরা সবাই গা ঢাকা দিয়েছিলাম। তখন তো তার পেটেও ঠিক মতো দানা পানি পড়েনি। আর আজ দেখ, তুই রাজপুত্রের মতো ভাব নিয়ে মাঠময় করে ঘাস চিবোচ্ছিস। তা ঠিক বলেছিস সোনা পাখি। কাল ভৈরব শয়তানটার নাম শুনলেই আমার গায়ের পশম খাড়া হয়ে ওঠে। পেটে খিদে থাকলেও ভয়ে কি পেটে ঘাস ঢোকে? কিন্তু আজ দেখ, পুরো বাতাসের গন্ধটাই বদলে গেছে। চারু দিদি শান্ত, সুন্দর আর কত স্নিগ্ধ। তুই তো আজ থেকে অনেক উঁচু দিয়ে মুক্ত মনে উঠছিলি, আমি দূর থেকে দেখেছি। উড়বা না বল? চারু দিদি আর অরুণদার মুখে কতদিন পর হাসির আলো দেখতে পেলাম জানিস? কাল ভৈরব তো ধ্বংস হয়ে গেছে, আর প্রাসাদের ভেতরে আজ কেবলা আর ময়না দুজন মিলে রাজকীয় রান্নার ধুমধুমার আয়োজন চলছে। সত্যি নাকি সোনা পাখি? ক্যাবলা আর ময়না রান্না করছে? ওদের হাতের রান্না তো অনেক চমৎকার। হ্যাঁ রে লালু, একদম সত্যি। তাই তো তোকে বলতে এলাম, এখানে পুরো পেট ভরিয়ে ঘাস খেয়ে শরীর ভারী করিস না রে। একটু বাদে প্রাসাদের ভেতরের দিকে চল। চারু দিদি নিশ্চয় আমাদের দুজনকে অনেক মিষ্টি আর ফল খেতে দেবে। বাহ, এ তো খুব আনন্দের খবর রে সোনা পাখি। চল চল, একটু পরেই আমরা দুজনে মিলে প্রাসাদের ওদিকে যাব। অরুণ দাদা আর চারু দিদি শান্তিতে আছে, এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ। রানী রূপমঞ্জুরির প্রাসাদের শয়নকক্ষ। রূপমঞ্জুরি আগের চেয়ে অনেক ধীর স্থির এবং শান্ত। জানালার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার দাসী একটি পত্র নিয়ে দাঁড়ায়। মহারানী, হেমরাজ্য থেকে রাজা অরুণ ও চারুলতা দিদিমণির একজন বিশেষ দূত এসেছে আপনার কাছে এই চিঠিটা নিয়ে। হেমরাজ্য থেকে চারুলতা চিঠি পাঠিয়েছে? দে তো দেখি আমাকে চিঠিটা। দাসী রূপমঞ্জুরির হাতে চিঠিটা দেয়। রূপমঞ্জুরির চিঠিটি পড়তে থাকে আর তার চোখে জল ছলছল হয়ে ওঠে। চারুলতা কত বড় মনের মানুষ। কাল ভৈরবের সেই কঠিন সময়ে আমি শুধু সামান্য একটু ওদের পাশে দাঁড়িয়েছিলাম, আর এতে আমার সব অতীতের অপরাধ ক্ষমা করে দিল। চিঠিতে কি লেগেছে নতুন রানী চারুলতা মহারানী? কাল ভৈরবকে পরাজিত করার পর হেমরাজ্য আজ এক বড় আনন্দের ভোজ আর প্রজা মিলনের আয়োজন করেছে। চারুলতা আর অরুণ পরম শ্রদ্ধায় ও ভালোবেসে আমাকে সেখানে উপস্থিত হওয়ার নিমন্ত্রণ পাঠিয়েছে। অথচ এই আমি এক সময় চারুলতার কত ক্ষতি করতে চেয়েছিলাম, ওদের জীবনে কত দুঃখ এনেছিলাম। কিন্তু আপনি তো এখন বদলে গেছেন মহারানী। হেমরাজ্যের বিপদে আপনি নিজের জীবন বাজি রেখে তাদের
পাশেও দাঁড়িয়েছিলেন। চারুলতা দিদিমণি গুণী মানুষের কদর করতে জানেন। আরে চারুলতা সত্যি ফুলের মতো নিষ্পাপ। আজও আমাদের যে সম্মানটা দিল তা আমার হৃদয়ে সারা জীবন থাকবে। তুই আর এক মুহূর্ত দেরি করিস না, এখনই প্রাসাদের সবচেয়ে ভালো উপহার, রেশমি বস্ত্র আর সুস্বাদু মিষ্টান্ন সাজিয়ে নে। আপনি কি এখনই হেমরাজে যাবেন মহারানী? হ্যাঁ, আমি এক্ষুনি রথে উঠে হেমরাজের দিকে রওনা হব। চারুলতা এত ভালোবেসে আমায় ডেকেছে, আমি খালি হাতে তার রাজ্যে যাব না। আজ ওদের এই আনন্দের দিনের অংশ নিয়ে আমি নিজের অতীতের সব গ্লানি মুছে ফেলতে চাই। মধুপুর রাজপ্রাসাদের একটি সুন্দর সুসজ্জিত বিশ্রামাগার। রাজা মধুরাজা শান্তভাবে বিশ্রাম নিচ্ছে। রানী লতা একটি পাত্রে কিছুটা ফলের শরবত নিয়ে স্বামীর পাশে এসে দাঁড়ায়। মহারাজ, আপনি তো সকাল থেকে শুধু এই জায়গায় বসে আছেন, গভীর চিন্তা করছেন। শরীরটা কি ভালো লাগছে না? নিন, এই ফলের রসটুকু খেয়ে নিন তো। না লতা, শরীর খারাপ হতে যাবে কেন? আসলে আমি চিন্তা করছি ঠিকই, তবে চিন্তার পেছনে কোনো ভয় বা উদ্বেগ নেই। আজ সকালে হেমরাজ্য থেকে আসা বার্তাবাহকের কাছ থেকে খবর পেলাম পুরো রাজ্য নাকি আনন্দে উল্লাস করছে। সত্যি মহারাজ? হেমরাজ্যের অবস্থা এখন সম্পূর্ণ ভালো তো? অরুণা চারুলতা ঠিক আছে তো? হ্যাঁ লতা, অরুণের সাহসিকতা আর বুদ্ধির কাছে সেই ভয়ঙ্কর কাল ভৈরবের অহংকার একেবারে চূর্ণ হয়ে গেছে। আমাদের অরুণ আজ একজন খাঁটি এবং শক্তিমান রাজার মতো নিজের বীরত্ব প্রমাণ করেছে। পিতা হিসেবে আজ আমার বুকটা গর্বে কত বড় হয়ে যাচ্ছে তা তোমাকে বোঝাতে পারবো না। অরুণকে নিয়ে তো আমাদের কোনো সন্দেহই ছিল না মহারাজ, কিন্তু এত সুখের খবরের মাঝেও চারুলতা আর অরুণের খালি কোলের কথা মনে পড়লে আমার রাজকীয় আমোদ প্রমোদ সব তেতো লাগে। আমাদের সেই ছোট্ট নাতিটা, কাল ভৈরব তো সব ধ্বংস করে দিয়ে গেল। লতা, তুমি অধৈর্য হইও না। বিধাতা যার উপর এত বড় দায়িত্ব দিয়েছেন, যার মা চারুলতার মতো সতী ও পবিত্র, সেই বংশের প্রদীপ কখনো নিভে যেতে পারে না। আপনি কি সত্যিই বিশ্বাস করেন আমাদের নাতিটা কোথাও বেঁচে আছে মহারাজ? আমার ভেতরে পিতৃহৃদয় অন্তত সেটাই বলছে লতা। অরুণের মতো যোগ্য রাজা যখন সত্যের পথে হাঁটছে, আমাদের নাতিকে সে ঠিকই খুঁজে বের করবে। কাল ভৈরবের ছায়া কেটে গেছে, এবার আমাদের বংশে নতুন করে আলো আসবে। তুমি শুধু বিধাতার কাছে শুভ কামনা করো। হেমরাজ্যের প্রাসাদে জয়ের নিজস্ব কক্ষ। মীরা তার পোশাক গুছিয়ে শেষ করেছে। মীরা আর স্বামী ভ্যাবলার সাথে সুরেশপুর শাশুড়ির কাছে চলে যাবে। মা মীরা, দেখতে দেখতে দিনগুলো কিভাবে চঞ্চল নদীর মতো বয়ে গেল। কাল পর্যন্ত তুই আমার ছোট মেয়ে হয়ে এই প্রাসাদের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছিলি, আর আজ তুই পূর্ণ সংসারী হয়ে নিজেদের শ্বশুরালয়ে পা রাখতে যাচ্ছিস। আমার তো তোমার ছেড়ে একদম যেতে ইচ্ছে করছে না। তোমাকে প্রাসাদে একা রেখে কিভাবে আমি মধুপুরে সুরেশপুরে গিয়ে থাকবো বলো তো? আরে দূর বোকা মেয়ে, মা কখনো মেয়ের পর হয় নাকি? আর আমি এই রাজপ্রাসাদের রানী মধুবালার চারুলতার খুব আদরে আছি। আমার জন্য তুই বিন্দুমাত্র চিন্তা করবি না। তোকে মনে রাখতে হবে, মধুপুরে সুরেশপুরে তো শাশুড়ির বয়সের ভারে একা হয়ে পড়েছে। ভ্যাবলাকে তিনি কত কষ্ট করে বড় করেছেন বলতো। আমি জানি মা, ভাবলা আমাকে সব বলেছে। শাশুড়ি মা খুব সহজ সরল মানুষ। হ্যাঁ মা, তাই তুই সেখানে গিয়ে শাশুড়িকে নিজের মায়ের মতো আদর যত্ন করবি, তার যেন কোনো কষ্ট না হয়। আর ভ্যাবলার মনটা সোনার মতো খাঁটি হলেও ও একটু বেশি চঞ্চল আর পেটুক। তুই ওকে সবসময় বুঝিয়ে সুঝিয়ে রাখবি, কখনো দুজনে রাগারাগি করবি না। তুমি একদম নিশ্চিন্ত থাকো মা, ভাবলাও মানুষটা বড্ড ভালো গো, আমাকেও ভীষণ ভালোবাসে। আমি কথা দিচ্ছি সুরেশপুরে গিয়ে আমার শাশুড়ি মার ভাবলার জীবন আনন্দে ভরিয়ে দেব। আমার লক্ষ্মী মেয়ে, তোর মুখের এই কথা শুনে আমার বুকটা জুড়িয়ে গেল। বিধাতা তোদের নতুন জীবন সুখে আর শান্তিতে ভরিয়ে দিন।
হেমরাজ্যের রাজকীয় বড় ভোজন কক্ষ, সুন্দর কাঠের বড় টেবিলে সাজানো নানা পদের গরম গরম সুস্বাদু খাবার। ভ্যাবলা ও মীরা টেবিলে বসে মহা আনন্দে গোগ্রাসে খাচ্ছে। কিরে ভাবলা দোস্ত, তুই তো এক নিঃশ্বাসে 3টে রাজকীয় পোলাও আর 6টা হাঁসের ডিমের তরকারি সাটিয়ে দিলি রে। আমার আর ময়নার হাতের রান্নার স্বাদ কেমন লাগলো বললি না তো? ওরে বাপরে ক্যাবলা, কথা বলিস না দোস্ত, আমাকে শান্তিতে গিলতে দে তো। কালো ওইরা তো জাদুকর ছিল, কিন্তু সত্যি বলছি, আজ তুই আর ময়না রান্নাঘরে ঢুকে যে জাদু দেখিয়েছিস, তার সামনে কাল ভৈরবের জাদু ফেল রে। শোনো কথা, রাজপ্রাসাদের প্রধান রাধুনির সম্মান কি এমনি এমনি পেয়েছি ভাবলাদা? চারুদিতা নিজেই আমাদের এই দায়িত্ব দিয়েছে। এবার বলো, সুরেশপুর গিয়ে এমন রান্না করার কথা মনে পড়বে তো? ময়না, মনে পড়ে তো দূরের কথা, আমার তো মনে হচ্ছে রান্নার লোভে ভাবলাম সুরেশপুরে 2 দিন থাকার পরে আবার ছুটি নিয়ে হেমরাজে দৌড়ে চলে আসবে। ভুল তো কিছু বলে নিব, ক্যাবলার এই পায়েসটা স্বাদ যা হয়েছে না, আমি তো পুরো পুরো সুরেশপুরে গিয়ে প্রতি রাতে স্বপ্নের মধ্যে পায়েসই দেখবো। তোকে আর স্বপ্নের মধ্যে দেখতে হবে না রে পেটু দোস্ত, তোরা সুরেশপুরে যাচ্ছিস যা, তবে যখনই তোদের মন যাবে সোজা হেমরাজে চলে আসবি। কেবলা আর ময়নার রান্নাঘরের দরজা সবসময় খোলা থাকবে রে, মন ভরে খেয়ে নে। আজ তোকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে রে ক্যাবলা, তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার রে। হেমরাজ্যের সুবিশাল রাজপ্রাসাদের প্রধান সিংহদ্বার, কাঠের তৈরি সুন্দর একটি সাজানো গরুর গাড়ি ভ্যাবলা ও মীরার যাত্রার জন্য প্রস্তুত। অরুণ, চারুলতা, জয়া, ক্যাবলা, ময়না সহ প্রাসাদের অনেকেই তাদের বিদায় জানাতে দরজায় এসে দাঁড়িয়েছে। মীরা, আজ তুই এক নতুন জীবনে পা বাড়াচ্ছিস। তোদের দুজনের এই যাত্রা যেন খুব সুন্দর আর আনন্দময় হয়। সুরেশপুরে গিয়ে তোর শাশুড়ি মায়ের খেয়াল রাখবি, আর যখনই সময় পাবি আমাদের হেমরাজ্যে চলে আসবি। মনে রাখবি, এই রাজপ্রাসাদে তোর নিজের বাড়ির মতোই। চারুদি, তোমার এই মহৎ ভালোবাসা স্নেহ আমি কোনোদিন বলতে পারবো না। তুমি আর মহারাজ অরুণ আমাদের জন্য যা করেছো, সারা জীবন আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। মহারাজ অরুণ দাদা, আপনার আশীর্বাদ যেন সবসময় আমাদের মাথার উপর থাকে। কাল ভৈরবের মতো পাপিষ্ঠকে আজ আপনি হেমরাজ্যকে যেভাবে মুক্ত করেছেন, আমার মা সুরেশপুরে বসে খবর পেলে খুব খুশি হবে। ভ্যাবলা, তুই তো শুধু প্রজা নোস, তুই আমাদের বিপদের দিনের সঙ্গী। সুখে দুঃখে তোরা সবসময় আমাদের পাশে থেকেছিস। সুরেশপুরে গিয়ে ভালোভাবে থাকিস, কোনো প্রয়োজন হলে সোজা আমাকে বার্তা পাঠাবি। সাবধানে যা ভ্যাবলা, সুরেশপুরে পৌঁছে কিন্তু আমাদের খবর দিবি। ঠিক আছে দোস্ত, তোরা সবাই নিজের খেয়াল রাখিস। ভ্যাবলা ও মীরা গাড়িতে উঠে বসে। গাড়িটি ধীরে ধীরে ধুলো উড়িয়ে সুরেশপুরের মেঠো পথ ধরে এগিয়ে চলতে থাকে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।